আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে সম্ভবত আমেরিকার যে ডিপ স্টেট পলিসি এটির সেকেন্ড ভার্সন, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে এবং এই দ্বিতীয় সংস্করণে যাদের যাদের নাম আসবে বেশিরভাগই গুপ্ত, কিন্তু একজনের ব্যাপারে অলমোস্ট সবাই আলাপ আলোচনা করছেন যে ওনাকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউরোপের প্ল্যান বি সেটি সম্ভবত বাস্তবায়িত হতে যাচ্ছে। সেই মানুষটির নাম হলো মিস্টার শহীদুল আলম বা মিস্টার শহীদুল। তার পুরো নামটা আসলে আই ওয়াজ নেভার অ্যাটেন্টিভ, তার ব্যাপারে আমি কখনই অ্যাটেন্টিভ ছিলাম না। তিনি একজন আলোকচিত্রী, মানে ফটোগ্রাফার। খুব ভালো ছবি তুলেন বলে সবাই বলে। যেহেতু ছবি সম্পর্কে মানে এমনি ছবি, ভিনসেন্ট ভ্যান গগ যারা চিত্রশিল্পী, জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, তাদের সম্পর্কে আমার যথেষ্ট আগ্রহ আছে। আমি এখনো সময় পেলে টিল নাও সে যে দ্য ভিনসি কোড বা লিওনার্দো দা ভিনসি, তার এগুলো বা পাবলো পিকাসো, তাদের আর্ট কালচার, ব্যক্তিগত জীবন নিয়ে আমি পড়াশোনা করি। কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তুলে একজন লোক বিখ্যাত হয়ে গেল বা তাকে নিয়ে খুব বেশি আলোচনা করতে হবে, আমার কাছে আসলে এটা কখনো মনে হয়নি। ইত্তেফাকে একজন খুব বিখ্যাত আলোকচিত্রী ছিলেন রশিদ, খুব বিখ্যাত ছিলেন। আরেকজন ছিলেন পাবিল রহমান এরশাদ জামানাতে। আর আমার একটা আত্মীয়, চাচাতো বোনের, না সরি, আমার ফুফাতো বোনের হাজব্যান্ড, উনিও ঠিক ওই রশিদ সাহেব বা পাবিল রহমান এদের পর্যায়ে অথবা এদের সাথে ভালো ছিলেন। সংবাদে চাকরি করতেন, পরে এএফপিতে চিনেছিলেন চিফ ফটোগ্রাফার মুফতি মনির। তো কাজেই ফটোগ্রাফি, ক্যামেরার যে ফটোগ্রাফি, সেই ফটোগ্রাফি সম্পর্কে যেহেতু আমি সংবাদপত্রের সাথে আছি, এই মানুষগুলো দিয়ে দেখেছি এবং আমার ফুফাতো বোনের হাজব্যান্ড মুফতি মনির, তো সেখানে শহীদুল সাহেবের ক্যামেরার কারুকাজ বা তিনি কিভাবে ছবি তুলতে পারেন, কি করতে পারেন, কিছুটা তো বুঝি, একেবারে না বুঝি না। আবার আমি যেহেতু এখন নিজে ফটোগ্রাফির সাথে জড়িত, ভিডিও করছি নিজের, তাই যে আমার যে যা কিছু দেখেন এটার মানে ফটোগ্রাফি, মানে এটার ভিডিও করা, এডিটিং করা, লাইট, সাউন্ড, তারপরে শেষে এটাকে আপলোড দেওয়া, থাম্বনেইল করা, হেডলাইন দেওয়া, এ টু জেড সব কাজগুলো আমি করি। তো কাজে মিস্টার শহীদুল এই ফটোগ্রাফিতে ক্যামেরাতে বসে কী কী কাজ করতে পারেন এটা বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স দরকার হয় না। আমাদের দেশের মানে আমাদের যারা সাধারণ অ্যাভারেজ, আমাদের দেশে এরকম মানুষদেরকে আপনি বড় জোর একটা বড় স্টুডিওর মালিকের সঙ্গে বা স্টুডিওর বড় ক্যামেরাম্যানের সঙ্গে তুলনা করতে পারে। যেমন বেলি রোডে হানসা নামক একটি, বেলি রোডে না হানসা না, বেলি রোডে বোধ হয় আছে, ভালো একটা ইয়ে আছে। আর হানসা সম্ভবত নিউ মার্কেটে অনেক পুরনো একটা, যাকে বলা হয় ফটোগ্রাফির দোকান। তো সেদিক থেকে এই ভদ্রলোককে ইন জেনারেল যারা সাধারণ মানুষ তারা হয়তো মনে করবেন তিনি ওইরকমই একজন ভালো ক্যামেরাম্যান, যিনি কিনা চমৎকারভাবে ছবি তোলেন। আর ছবি তুলতে গিয়ে ছবির লাইট, সাউন্ড, প্রেক্ষাপট এবং কোন দৃশ্যটিকে কোন অ্যাঙ্গেল থেকে তুললে এটি একটা জীবন্ত ছবি হয়ে উঠবে, একটা উপন্যাস হয়ে উঠবে, এই যে তার যে সেন্স, সেই সেন্সটা তার আছে, এতটুকুই, এর বেশি কিছু নয়। তার একটা এরকম যাকে বলা হয় প্রতিষ্ঠান আছে, দ্রেক গ্যালারি। এটাও সম্ভবত এখানে তিনি অনেককে এই ফটোগ্রাফি শিক্ষা দেন। আমি নিজেও একবার চিন্তা করেছিলাম যে আমি ওখানে যাবো এবং শিক্ষা গ্রহণ করবো, আমার কখনো জানা হয়নি আর যাওয়া হয়নি। আর দ্বিতীয়ত হলো তার কালেকশনে দেশি বিদেশি হয়তো আরো অনেক সুন্দর সুন্দর এরকম ফটোগ্রাফি রয়েছে। সে সকল ফটোগ্রাফি তিনি সংরক্ষণ করেন এবং মাঝে মধ্যে এগুলো প্রদর্শনের ব্যবস্থা করেন, এই তার কর্ম। এই কর্ম করতে গিয়ে তিনি বিশ্বের অন্যান্য দেশে যারা ফটোগ্রাফার আছেন, সাংবাদিক আছেন, ফটো সাংবাদিক আছেন, তাদের সঙ্গে তার সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। তো এরকম কিন্তু একটা বিষয় আমি অনেকদিন ধরেই দেখছি যে এই বাংলাদেশের মাটিতে আমাদের দৃষ্টিতে একেবারে সাধারণ, আমি কারোর নাম বলে ছোট করব না, কেউ হয়তো সাংবাদিক, কেউ হয়তো পরিবেশ কর্মী, কেউ হয়তো এনজিও কর্মী, কেউ হয়তো আইনজীবী। তো আমাদের দেশে যে অ্যাভারেজ মেধা বা অ্যাভারেজ সফলতা, তারা মানে সেটা অতিক্রম করতে পারেনি।
কিন্তু এই মানুষগুলোর মধ্যে কেউ কেউ দেখা গেল যে সেই কেউ ম্যাকসাই পুরস্কার পাচ্ছেন, কেউ বলতে গেলে বিকল্প নোবেল পুরস্কার পাচ্ছেন, মানে আমেরিকার ইংল্যান্ডের বড় বড় প্রেস ক্লাব, বড় বড় পত্রিকা তাদেরকে ম্যান অফ দ্য ইয়ার, তারপর ইয়ার অফ দ্য পার্সোনালিটি অফ দ্য ইয়ার, তারপরে পৃথিবীর 100 জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে তাদের নাম তালিকাভুক্ত রেখেছে। আমার বন্ধু ব্যারিস্টার সারা হোসেন, মানে ডক্টর কামাল হোসেনের মেয়ে, তিনিও টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের 100 জন প্রভাবশালী নারীর মধ্যে তালিকাভুক্ত হলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে ব্যারিস্টার সারা হোসেন এরকম পৃথিবীর 100 জন প্রভাবশালী নারীর মধ্যে শক্তিশালী এইরকম একটা সাইনবোর্ড নিয়ে গাড়িতে নিয়ে যে এই রাস্তা দিয়ে বিশ্বের 100 জন প্রভাবশালী নারীর মধ্যে অন্যতম শক্তিশালী একটা নারী যাচ্ছেন, এরকম একটা ব্যানার ফেস্টুন সম্বলিত একটা গাড়ি যদি ঢাকা শহরে ভ্রমণ করে, আর সারা হোসেন, ব্যারিস্টার সারা হোসেন সেই হাত ঝুলিয়ে ঝুলিয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে যান, আপনি বলেন তো কান্নার রোল পড়বে না হাসির রোল পড়বে? কি অবস্থা হবে বাংলাদেশে? তো এইরকম পৃথিবী অনেক সময় অনেক কিছু করে, আর আমরা এই বাংলাদেশে কিছু লোক এটা বুঝতে পারি না। তো তদ্রুপ মিস্টার শহীদুল, তাকেও দেখা গেল যে এরকম যে পরবর্তী নোবেল পুরস্কার আসলে মিস্টার শহীদুলকে দেওয়া উচিত। তিনি শেখ হাসিনার জামানাতে বেশ কিছু কর্মকাণ্ড করেছেন, হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগানে তিনি মুখরিত ছিলেন, তারপরে জেল খেটেছেন তিনি সহ, আরো কেউ কোনো লোকজন আছেন, আমি নাম বললাম না তাদের, সবাই আমার আপনজন। তো সেই কাজ করতে গিয়ে তিনি কখনো রাজু ভাস্কর্যের নিচে, কখনো শাহবাগে, তিনি তার নিজের স্টাইলে গেছেন, কথাবার্তা বলেছেন, জেলে গেছেন, শক্তিমত্তা দেখানোর চেষ্টা করছেন। তাকে যখন জেলে নিয়ে যাওয়া হলো তিনি স্লোগান দিয়েছেন মহাবীর আলেকজান্ডারের মতো। তো এরকম আমরা দৃশ্যগুলো দেখেছি, কিন্তু তার কোনো বক্তব্য এদেশের সাধারণ মানুষদের কাউকে মুগ্ধ করেনি, আকর্ষণ করেনি, আমাকেও করেনি, কখনো করেনি। অথচ পৃথিবীতে মানে আমেরিকার ভাবসাব দেখলে মনে হয় যে তিনি আসলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত। ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে যদি শহীদুল আলম উনি আমেরিকার প্রেসিডেন্ট হতেন, বোধহয় আমেরিকার অনেক উন্নয়ন হতো। তো এরকম একটা ভাইব, যেমন এখন এর আগে তারা অং সান সুচিকে এইভাবে তৈরি করেছে, তারপরে ইউসুফ মালালা যাই, তাকে মালালাকে তৈরি করা হচ্ছে, তাসনিম জারাকে পাঠানো হয়েছে বাংলাদেশে। এরকম শহীদুল আলমকেও কি করা হয়েছে আমি জানি না, কিন্তু এখন এই যে তাকে ফ্লোটিলা, এই গ্লামও মনে থাকে না। মানে একদিকে ইসরায়েল তার সমস্ত শক্তি ব্যবহার করে এবং পশ্চিমা ফ্রান্স, স্পেন, ইটালি, পুরো ইউরোপের অস্ত্র, অর্থ, ক্ষমতা ব্যবহার করে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আর সেই সকল দেশের ইহুদি এবং খ্রিস্টান তারা আবার নৌকায় করে বা জাহাজে করে, ছোট ছোট জাহাজে করে, বিলাসবহুল জাহাজ, রিভার ক্রুজ জাহাজে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, রেড সি পাড়ি দিয়ে তারা সেই গাজা উপত্যকায় উপস্থিত হবেন। এরকম 300-400 নৌবহর সেখানে যাচ্ছে, এটাকে ফ্লোটিলা এরকম একটা নাম দিয়ে তারা যাচ্ছে, এবং এর মধ্যে 200 জন, মানে 200 জাহাজ বা অনেক জাহাজকে ইসরায়েলিরা গ্রেপ্তার করেছে এবং ওই দেশে ওই জাহাজে যারা যাত্রী ছিল তাদেরকে নিয়ে গেছে। তো এরকম একটা জাহাজের মধ্যে জনাব শহীদুল আলম উনিও আছেন, যেটা এখনো গাজা উপদ্বীপের কাছাকাছি পৌঁছাননি। তো তাকে নিয়ে কিছু মানুষ উচ্ছ্বাস দেখাচ্ছে যে তিনি হ্যাং করে ফেলেছেন, ট্যাং করে ফেলেছেন। প্রতিদিন তার ফেসবুক স্ট্যাটাস, তার ভিডিও ফুটেজ যেটা তিনি জাহাজে বসে বসে দিচ্ছেন, সেটা প্রথম আলো তারা আবার এটাকে ব্যানার হেডলাইন করে মানে প্রচার করছেন, শহীদুল আলম ইয়া করেঙ্গা, ওয়া করেঙ্গা, ট্যাং করেঙ্গা, ফ্যাং করেঙ্গা, আয়েঙ্গা জায়েঙ্গা। এবং তিনি সাগরে বসে একেবারে সাগরের সমস্ত নীল তিমিকে একত্র করে ফেলেছেন, এবং সেই নীল তিমির বহর নিয়ে তিনি ইসরায়েলি সৈন্যকে গিলে খেয়ে ফেলবেন, এরকম একটা ভাবসাব। এবং তিনি যাওয়া মাত্রই সেখানে পুরো নেতানিয়াহু সরকার থরথর করে কাঁপতে কাঁপতে পড়েই যাবে, মরেই যাবে, এরকম একটা ভাবসাব, তার বীরত্ব। কেউ বলার চেষ্টা করেছেন এর শেষ কোনো সাহসী মানুষ হয়? এই একটা সাগরে করে তিনি
সেই গাজারদের দিকে রওনা করেছেন, এবং সেই গাজার দিকে রওনা করছেন। বাংলাদেশে কিছু হুজুর আছে, হুজুর মানে কি ইসলামপন্থী মোল্লা, তো তারা নিজেরা যেতে সাহস পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না, কিছুই করতেছে না, তারা তাদের জন্য আবার সেই শহীদুলের জন্য